কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস তরুণদের বিতর্কিত করছে। এখন বিএনপি আওয়ামী লীগকেও নিষিদ্ধ করে দিছে, বিএনপি সেটাকে আপনার আইনে পরিণত করলো। সুতরাং এটা ছোট আকারে দেখা ঠিক হবে না। আমার দুই রকম বক্তৃতা। একটা হচ্ছে যে এটা আজকে যেটা আইন করলো অর্থাৎ পাশ করলো সেটা হচ্ছে আওয়ামী লীগকে নিষিদ্ধ রেখেই সন্ত্রাস বিরোধী আইন পাশ, এটা হলো মূল কথা। অর্থাৎ আওয়ামী লীগের ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার যে অধ্যাদেশ জারি করেছিল, নির্বাহী আদেশে আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছিল, সেটা বহাল থাকলো এবং সেটাতে ছিল শুধু আওয়ামী লীগ না, তার ভাতৃপ্রতিম সংগঠন, অঙ্গ সংগঠন, তাদেরও নেতাকর্মীদের আইনের আওতায় আনা যাবে, এরকম একটা। তো হয়তো অতটুকু আছে কি না, যেহেতু এটা সংসদীয় আকারে প্লেস করা হয়েছে, এখনও ডিটেলটা জানি না, তবে আওয়ামী লীগ যে কার্যক্রম নিষিদ্ধ এটা বহাল আছে। এখানে দুটো দিক হলো, একটা হলো আগেও বলেছি, বিএনপি বলেছে যে আমার বিএনপি কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে নয়, হ্যাঁ এটা বলেছে। আমি যেটা বলেছি যে একটা গণতন্ত্র যদি চাই তাহলে রাজনৈতিকভাবে কোনো দলকে মোকাবেলা করতে হবে। কোনো দল, গণতন্ত্রের সমাজে একটি দল আর একটি দলের নিষিদ্ধ চাইতে পারে না, এটা পরিষ্কার। কারণ হচ্ছে নিষিদ্ধ করে যে আগেও কোনো দলকে, যেমন জামাত কয়বার নিষিদ্ধ হয়েছে দেখেন, জামাত তো এখন তো আছে, তো জামাত আছে, বড় দল হিসেবেই আছে, এখন তো অপোজিশনে আছে তারা। তো সুতরাং নিষিদ্ধ সমাধান না। আমি এই জন্য বারবার উদাহরণ দেই, যদি ধরেন ডক্টর মোহাম্মদ ইউনূস যদি তার সরকারি, তার প্রশাসন দীর্ঘায়িত না করার চেষ্টা করতো, 6 মাসের ভিতরে নির্বাচন চাইতো, দিত, আর দলগুলো যদি 6 মাসের ভিতরে নির্বাচন করতো, তাহলে কিন্তু নেপালের মতো ঘটনা ঘটতো, অর্থাৎ তরুণরা কিন্তু সামনে চলে আসতো। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস তরুণদের বিতর্কিত করছে। এখন বিএনপি আওয়ামী লীগকেও নিষিদ্ধ করে দিছে, বিএনপি সেটাকে আপনার আইনে পরিণত করলো। সুতরাং এটা ছোট আকারে দেখা ঠিক হবে না। দ্বিতীয়, ধরেন এখন এই আওয়ামী লীগ যেমন ধরেন স্পিকার ছিল শিরীন শারমিন, তাকে তো আপনার জেলখানায় দেওয়া হয়েছে, তাই না? হত্যা মামলাও দেওয়া হয়েছে, কিন্তু হত্যা মামলা রিমান্ডে চাইছে, রিমান্ড দেয়নি, তাকে জেলখানায় পাঠাইছে। হয়তো আমার অনুমান তিনি বেল পাবেন, বেল পায়ে সে তো ক্লিন হবেন অনেকটা, আমি বলবো, বা কেসও তাড়াতাড়ি হিয়ারিং হতে পারে। তো এখন শেখ হাসিনা তার নির্দেশ ছাড়া আওয়ামী লীগের কেউ কোনো দায়িত্ব নেবে না, এখনও ওই পর্যায়ে আছে। কিন্তু ভারত প্রথম থেকেই বলছে আমরা নির্বাচিত সরকারের সাথে সম্পর্ক করতে চাই, কাজ করতে চাই, খেয়াল করেন। তো এখন নির্বাচিত সরকার বিএনপি 2/3 মেজরিটির সরকার, এবং ইতিমধ্যেই অন্তর্বর্তীকালীন সরকারের সাথে কিন্তু যথেষ্ট টানাপোড়েন চলছিল ভারতের। এখন কিন্তু সম্পর্কটা স্বাভাবিক হয়ে গেছে, কারণ ভিসা চালু হয়েছে, মানুষ যাতায়াত শুরু করছে, ভারতও বাংলাদেশকে সাহায্য করার জন্য আছে, যেমন তেল আনার ব্যাপারে চেষ্টা করতেছে, এরকম হচ্ছে। তো এখন ভারত যদি মনে করে যে এখন আর এই আওয়ামী লীগ ফ্যাসিস্ট পালায় গেছে, পচা মাল দেওয়ার চলবে না, এখন ফ্রেশ মাল দরকার, আর ফ্রেশ মাল ধরের কথায় উদাহরণস্বরূপ শিরীনকেই সামনে দিল, একটা শিক্ষিত লোক, ভালো লোক, তার তো আসলে দোষ নাই, এখন জেলখানায় নিচে তারা ক্লিন করে ছেড়ে দিল। অর্থাৎ যেটা আগে একটা আলোচনা চলছিল, রিফাইন আওয়ামী লীগ, যদি এরকম দেখা যায় নির্দোষ লোকজন দিয়ে একটা আওয়ামী লীগ দাঁড়া করলো, এটা যদি বিএনপির, এটি কি আপনার স্পেকুলেশন? এটা আমার ব্যক্তিগত ওপিনিয়ন। এটা সাক্ষী প্রমাণ নেই আমার কাছে, এটা মানে বাজারে গুজব ছিল। রিফাইন সাবের হোসেনকে এক হিয়ারিংয়ে, লোয়ার কোর্ট এক হিয়ারিংয়ে 6টা খুনের মামলা, তাকে এক হিয়ারিংয়ে বেল দিছে না, এটা কি অসম্ভব কাজ? উনি তো সুপ্রিম কোর্টের লয়ার, আদালত বন্ধের দিন, এটা অসম্ভব জিনিস এই সম্ভব ঘটেছিল। তখন মনে আলোচনা আসছিল না সাবের হোসেনকে দিয়ে বোধহয় আওয়ামী লীগ অর্গানাইজ করাবে। এরপরে ধরেন তাজউদ্দিনের ছেলে মেয়ে দুটোর সাথে তো ইউনূসও চেষ্টা করছে আমার কাছে, এছাড়া তারাও কিন্তু নিজেরাও মতামত দিছে, তারা কিন্তু এর ভিতরে আসতে রাজি না, যে ওই পরিবার দিয়ে আর হবে না, পরিষ্কার তারাও বলছে। তো এখন কি ঘটবে বলা মুশকিল। এটা আমার কাছে মনে হয় যে যেহেতু শেখ হাসিনা ভারতে আছে, ভারত যেভাবে চাইবে আওয়ামী লীগ, ভারত হাসিনার বিশ্বাস। আবার দুদিন আগে খবর বেরিয়েছিল যে শেখ হাসিনাকে কাতারে পাঠাতে চাচ্ছে, শেখ হাসিনা রাজি হয় না। এটা তো প্রথম থেকেই তারা প্রথম দিকেও চেষ্টা করেছে, কেউ নেয় নাই, শেখ হাসিনাকে নেয় নাই। তখন শেষ পর্যন্ত
আপনার সংসদীয় কমিটি সিদ্ধান্ত নিয়ে হাসিনাকে আশ্রয় দিয়েছে। তখন তো আমরা তার কথা শুনি নাই প্রথম দিকে, কোথায় রাখছে কিভাবে আছে জানি না। কিন্তু এটা ঠিক যে আমরা যেটা মনে করি যে শেখ হাসিনাকে তো ফেরত দিচ্ছে না, আবার সরকার চিঠি দিচ্ছে, আজকেই আমি নিউজ দেখলাম চিঠি দিচ্ছে তাকে ফেরত চায়, হয়তো ফেরতও দিবে না, কিন্তু তখন হয়তো এটাও একটা চাপ হইতে পারে যে তুমি ফেরত যাও, যদি না যায় তাহলে বিএনপি তোমার দিয়ে হবে না, এই আওয়ামী লীগ তোমাকে দ্বারা হবে না, রিফাইন আর এক নির্দোষ লোক বার করো, তুমি অন্যকে নেতৃত্ব দাও। এরকম একটা কিছু আমার মনে হয় আওয়ামী লীগের একটা কিছু ভারতের সাথে এখন বিএনপি কীভাবে ডিল করে জানি না, একটা আওয়ামী লীগের নেতৃত্বের একটা পরিবর্তন আসলেও আসতে পারে। এটা কিন্তু আমার সম্পূর্ণ স্পেকুলেশন, এটা কিন্তু কোনো আমি এটা নির্ভর করছি না। এখন ধরেন সন্ত্রাসবিরোধী এই যেটা বলা হয়েছে যে অভ্যুত্থানের শক্তিদেরকে দায় মুক্তি দেওয়া, এটা কিন্তু তখন যেটা আসছিল পেপার পত্রিকা মিডিয়াতেও লেখা হয়েছিল যে মুক্তিযুদ্ধ ৭১-এর মুক্তিযোদ্ধাদেরকে দায় মুক্তি দেওয়া হয়েছিল, দায় মুক্তি দেওয়া হয়েছিল ৭২-এ এসে। কারণ হচ্ছে যে তখন আওয়ামী লীগ সরকারে তখন কিন্তু অনেক ব্যাংক লুট ডাকাতি অনেক কিছু বাড়ছিল। তখন দেখা গেল এক জায়গায় ডাকাতি হলে মুক্তিযোদ্ধা ধরে নিয়ে যায়। যেমন আমাকে ৩বার থানায় লয়ে গেছে অকারণে অস্ত্র মামলায়। আমার কাছে অস্ত্র নাই, কিছু নাই, আমার 3বার আমার বাবা যায় ছাড়া আনে। তো এরকম আর কি উদাহরণস্বরূপ দিলাম। এই জন্যই বলছি যে ওই দায় মুক্তি আর এই দায় মুক্তি, হ্যাঁ এখন অভ্যুত্থান ঘটছে, তারা তো রিস্কে আছে। এখন অভ্যুত্থানটা আমরা এটা তো আজকে পাস হয়েছে, দায় মুক্তিটা পাস হয়েছে, এটা ক্লিয়ারটা জানি না কতদিন থেকে কতদিন দায় মুক্তি। এখন স্বাভাবিক দায় মুক্তি, এখন ধরেন 5 আগস্ট পরিবর্তন হয়েছে, তার পরের দিন যে সরকার ছিল না এটা ঠিক, কিন্তু পুলিশ স্টেশন তো প্রায় 60% পুলিশের আগুন লাগছে, পুলিশ ধুলায় মারছে, এগুলোর বিচার হবে কি হবে না, দায় মুক্তি কত থেকে কত। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার থেকে বলা হয়েছিল যে 24 এবং 25 এইভাবে বলা হয়েছিল। তো 24 তারিখে 24 তো ওই পুলিশ হত্যা ঢুকে পড়ে, 24 যদি ধরেন তাহলে 24 দিলে তো হিসাব করতে তো জানুয়ারির থেকেই পড়ে। সুতরাং এইটা কিভাবে পাশ করলো, কালকে হয়তো পেপারে ছাপা হলে, পত্রিকায় ছাপা হলে আমরা বুঝবো যে আইনটার ভিতরে কি আছে। তবে এই দায় মুক্তি যেটা দেওয়া হয়েছে, আমার কথা হলো ফৌজদারি অপরাধে যেই করুক, যেভাবেই করুক, যে সময়ই করুক, তার বিচার, আইনের শাসন চাইলে তার বিচার হইতে হবে, এটা করলে হবে না। এখন আপনি মব সন্ত্রাস করে এরে তুলে দিচ্ছেন, এরে উঠায় দিচ্ছেন, সেটি আপনি বলতে চাচ্ছেন যে 5 আগস্ট পরবর্তী সময়ে 5 আগস্ট পরবর্তী সময় 5 আগস্টে যে ঘটনা ঘটছে, ধরেন যেগুলো ঘটছে 5 আগস্টে পর্যন্ত আমার তো মনে হয় দায় মুক্তি বৈধ। কারণ তখন তো অভ্যুত্থানে আপনার স্নাইপার দিয়ে মারি ফেলছে, সে বিচার করতেছি না, আমরা তদন্ত করতেছি। ঠিক ছাত্র জনতাকেও যারা হত্যা করছে তাদেরও বিচার হতে হবে, ছাত্রদেরকেও দায় মুক্তি দিতে। ছাত্রদের তো আনাম যুদ্ধ করেছে, আন্দোলন করেছে, তারা তো তখন দোষী না, সুতরাং তাদের দায় মুক্তি দিতেই পারেন। কিন্তু আমার কথা হলো 5 তারিখে চেঞ্জ হলো, 6 তারিখ থেকে যা ঘটলো এগুলোর দায় কে হবে? সুপিরিয়র রেসপন্সিবিলিটি তো আছে। ধরেন 32 নম্বর সব ভেঙে ঘুরায় দিয়েছে, ওটা তো ট্রাস্ট ছিল। আমার বক্তব্য হচ্ছে ওই দিন অন্তর্বর্তীকালীন সরকারের ইউনুস সাহেব কোনো কথা বলে নাই, ওখানে আপনার আপনি বলতে চাচ্ছেন যে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেবার পরের ঘটনাগুলো অবশ্যই দায়িত্ব। এই যে ধরেন হাইকোর্টে, সুপ্রিম কোর্টে ওনাদের কোর্টের ভিতরে বম্ব ঢুকে গেছে, আপনার বুলডোজার দিয়ে ঘর ভাঙছে, অন্তর্বর্তীকালীন সরকার কোনো কথা বলে নাই। তাতে বোঝাই গেছে যে অন্তর্বর্তীকালীন সরকারের ইনডাইরেক্টলি ব্যাকিং ছিল। তাহলে যদি আপনি ওইটার জন্য কোনো বিচার আনেন, তাহলে সুপিরিয়র রেসপন্সিবিলিটি যদি শেখ হাসিনার বিচার হয়, তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূসের বিচার হবে না কেন? আবার দেখেন ডক্টর মোহাম্মদ আসিফ নজরুল সাক্ষাৎকার দিয়েছে বিবিসিতে, তিনি বললেন যে কোনো আমেরিকার সাথে কোন চুক্তি হয়েছে, কোন চুক্তি হয়েছে আমি কিছু জানি না।